আজ আমরা আরম্ভ করব তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এর আগে আমরা যে সমস্যাগুলো দেখিয়েছি সেটা হচ্ছে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্র ব্যবহার করে বিভিন্ন বিন্দুতে তাড়িতিক বলের লব্ধি নির্ণয়। অর্থাৎ কোনো একটি বিন্দুতে বিভিন্ন আধানের জন্য যে বল প্রযুক্ত হয় সেই বলের লব্ধি আমরা নির্ণয় করেছি এবং আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে আকর্ষণ এবং বিকর্ষণ বলটা আমাদের নির্ণয় করতে হবে। 2 নম্বর হচ্ছে বলের দিক কোন দিকে হচ্ছে সেটা আমাদের দেখতে হবে এবং সেই বলের দিক বলগুলির ভেক্টর যোগফল আমাদের নির্ণয় করতে হবে। 2 বা তার বেশি সংখ্যক বলের ক্ষেত্রেও সেটাই আমরা কাজ করে দেখিয়েছি। এরকম বহু সমস্যা বিভিন্ন বইতে আছে, এগুলো করবার চেষ্টা করবে এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করব আরও কিছু সমস্যা সেগুলো সমাধান করে দেখানোর। আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র বলতে প্রকৃতপক্ষে কি বোঝাচ্ছে সেইটা আমরা এখন দেখব। কোনো তড়িতাধানের পরিপার্শ্বস্থ অঞ্চলে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে বা তড়িতাধানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে অপর একটি আধানকে নিয়ে এলে সেই অপর আধানটি কোনো আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করে, সেই স্থানটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। আরেকবার বলছি, শুনে নাও। কোনো তড়িতাধানের আশেপাশে যতটুকু পর্যন্ত জায়গায় অপর কোনো আধানকে নিয়ে এলে সেই অপর আধানটি বল অনুভব করবে, সেই স্থানটিকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। দেখো, যে আধানটির জন্য এই তড়িৎ ক্ষেত্রটির সৃষ্টি হয়েছে তাকে বলা হয় উৎস আধান এবং যে আধানটিকে নিয়ে এলে বল সৃষ্টি হচ্ছে, বল অনুভব করছে, তাকে বলা হচ্ছে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। ছবিটার দিকে লক্ষ্য করো। ধরে নাও এইখানে একটা আমরা +Q পর্যন্ত আধান রেখেছি। এই আধানের চারপাশে একটা স্থান তৈরি হবে। ধরো এইটা হলো আধান, এর চারপাশে একটা স্থান এরকম তৈরি হবে যে জায়গাটির মধ্যে অন্য কোনো আধানকে নিয়ে এলে সেই আধানটি হয় আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই যে স্থান, এই যে জায়গাটা যে বাউন্ডারি করে দেখানো হচ্ছে, এই জায়গাটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এই জায়গাটিকে এখানে তড়িৎ ক্ষেত্র বলা হয়। কিন্তু দেখা যায় যে সাধারণভাবে একটা আধানের নিকটে অসীম দূরত্ব পর্যন্ত জায়গাকে আধানটির তড়িৎ ক্ষেত্র হিসেবে বলা যেতে পারে। কারণ এই আধানটার এখানে যদি আমি একটা আধানকে নিয়ে আসি, তাহলে আধানটা ধরো এখানে একটা অন্য কোনো আধান আছে, তাহলে এই আধানটা এর মধ্যে একটা আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করবে। আধানটিকে যত পিছনের দিকে নিয়ে যাওয়া হবে, দূরত্ব বাড়ার কারণে আমরা জানি কুলম্বীয় বল যেটা পাওয়া যায় Q1 Q2/r², তার মানটা ক্রমশ কমে যাবে। কমতে কমতে যত দূরের দিকে যাওয়া যাবে তত কমে যাবে। এই ভাবে ক্রমশ কমতে থাকবে, কিন্তু শূন্য হবে না। তাহলে বোঝা যেতে পারে যে একটা আধানের যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, একটা আধান যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তা তত্ত্বগতভাবে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেটাকে এইরকম বাউন্ডারি দিয়ে দেখানো সম্ভব নয়। কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বলের পরিমাণ অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে অন্য আধানের উপরে ক্রিয়ারত বলের পরিমাণ এত দুর্বল হতে থাকে যে কিছু দূরত্ব যাবার পরে দেখা যায় এই আধানের জন্য তার প্রভাবাধীন এলাকা, ফিল্ড অফ ইনফ্লুয়েন্স যেটা হয়, সেইটা প্রায় আর পাওয়া যায় না। সেই জন্যে যে জায়গাটির মধ্যে সঠিকভাবে এই অপর আধানের প্রভাব সৃষ্টি হয়, বল সৃষ্টি হয় বা বলের প্রভাবটা থাকে, সেই স্থানটিকেই আমরা তড়িৎ ক্ষেত্র হিসেবে বর্ণনা করি। তাহলে এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। একটা হচ্ছে কোনো একটা আধান এখানে আছে, তার নিকটবর্তী আশেপাশে যতটুকু পর্যন্ত পরিপার্শ্বস্থ যতটুকু পর্যন্ত জায়গাতে অপর একটি আধান আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে,
সেই স্থানটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। ভালো করে বুঝবার চেষ্টা করো। তড়িৎ ক্ষেত্র বা ফিল্ড বলতে একটা স্থানকে বোঝাচ্ছে, একটা জায়গাকে বোঝাচ্ছে। অর্থাৎ তড়িৎ আধানের চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় আধান রাখলে এই দ্বিতীয় আধানের উপরে বল সৃষ্টি হয়, ওই অঞ্চলটুকুকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হলো, এইটাকে বলা হচ্ছে উৎস আধান। এইটা পজিটিভ আধান হতে পারে বা নেগেটিভ আধানও হতে পারে, ঠিক আছে। এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই স্থানটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। এবং দ্বিতীয় যে আধানটিকে নিয়ে আসা হচ্ছে তাকে বলা হচ্ছে পরীক্ষক আধান। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তড়িৎ ক্ষেত্র বলতে প্রকৃতপক্ষে কি বোঝাচ্ছে। তার মানে কোনো একটি আধান রাখলে তার আশেপাশে যতটুকু অঞ্চলের মধ্যে এই আধানটা অন্য আধানের উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি করতে পারে। তত্ত্বগতভাবে এটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত হলেও বাস্তবে অল্প দূরত্বের পরে এই আধানের প্রভাবটা আর দেখা যায় না। সেই জন্য আমরা কোনো একটা জায়গায় এই যে বৃত্তটাকে দেখিয়েছি, এইটাকেই আমরা তড়িৎ ক্ষেত্র হিসেবে ধরে নেব। এই বিষয়টা আমাদের এখানে খেয়াল করতে হবে। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, ধরো এবার আমরা দেখব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে এই একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করে, সেই বলটিকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। লক্ষ্য করে দেখো, এইটা একটা প্লাস কিউ আধান আছে, এই একটা বিন্দু আমরা এখানে নিলাম। এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান নিতে হবে। একক ধনাত্মক আধান যদি নেওয়া হয়, তাহলে একক ধনাত্মক আধানটা থেকে এই আধানের দূরত্ব হলো আর। এই একক ধনাত্মক আধানটি যে পরিমাণ বলের মধ্যে সৃষ্টি হবে, এই বিন্দুতে, ধরো এই বিন্দুটা হলো এ বিন্দু, তাহলে এ বিন্দুতে ওইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে যদি আমরা একক ধনাত্মক আধান রাখি, সেই বিন্দুতে ওই একক ধনাত্মক আধানের উপরে যে পরিমাণ বল সৃষ্টি হবে, সেই বলটিকে বলা হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এখানে লক্ষ্য করে দেখো, প্রাবল্য এবং তীব্রতাটাকে আমরা কিভাবে এখানে নির্ণয় করছি। ধরো এটা হলো কিউ আধান, এটা হলো +1 আধান, এবং এই আধানটা দেখো এটা বিকর্ষণ করবে, ফলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা হবে বাইরের দিকে। দেখো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য প্রকৃতপক্ষে একক আধানের উপরে ক্রিয়ারত একটি বলের পরিমাণ। বল যেহেতু ভেক্টর রাশি, স্বাভাবিকভাবেই প্রাবল্য একটি ভেক্টর রাশি। অতএব দেখো, এই প্রাবল্যটা এই বিন্দুতে বহির্মুখে কাজ করবে। আরেকটা আমরা তড়িৎ ক্ষেত্র দেখাচ্ছি, যে তড়িৎ ক্ষেত্র নেগেটিভ আধানের জন্য সৃষ্টি হয়েছে। ধরে নাও এখানে একটা -q আধান আছে, এই বিন্দুতে একটা -q আধান আছে, এবং এই বিন্দুতে এখানে একটা বিন্দু নিলাম, যে বিন্দুতে একটা +1 আধান নিলাম, এইটা দূরত্ব ধরো r। স্বাভাবিকভাবেই এই বিন্দুতে যে বলটা কাজ করবে, সেই বলটা এই দিকে কাজ করবে। এইটাই হলো প্রাবল্যের দিক। এই বিন্দুতে এটা প্রাবল্যের দিক, আর এই বিন্দুতে এইটা প্রাবল্যের দিক। ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা +q আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, এবং এই তড়িৎ ক্ষেত্রটা মধ্যে এই আধানটা একক ধনাত্মক আধানের উপরে বল প্রয়োগ করে, এবং প্রযুক্ত বলটা বিকর্ষণজনিত বল। তাই এই আধানটিকে সে বাইরের দিকে ঠেলা দেয়, তাই প্রাবল্যের দিকটা এটা। প্রাবল্যকে আমরা ই দিয়ে সূচিত করব। আবার এইটার ক্ষেত্রে দেখো, এইটা হলো তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এইটা নেগেটিভ আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা একক ধনাত্মক আধান আমরা রেখেছি। এই একক ধনাত্মক আধানের উপরে আধানটি, অর্থাৎ -q আধানটি নিজের দিকে বলটা প্রয়োগ করে, অর্থাৎ আকর্ষণ করে। সেই জন্য ভেতরের দিকে আকর্ষণ বলটা সৃষ্টি হয়, এবং প্রাবল্যের অভিমুখটা আধানের দিকে হয়। এটা যেমন আধান সাপেক্ষে বহির্মুখে আউটওয়ার্ড হয়, এটা আধানের দিকে ইনওয়ার্ড আকর্ষণ বলটা দেখতে পাওয়া যায়। এটাই হলো প্রাবল্যের অভিমুখ। এখানেও আমরা একটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে যেহেতু ই একটি ভেক্টর কোয়ান্টিটি, তাই একই বিন্দুর উপরে যদি অনেকগুলো প্রাবল্য কাজ করে,
তাহলে আমাদের এই প্রাবল্যগুলির ভেক্টর যোগফল নির্ণয় করতে হবে। এখানে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, আমরা কুলম্বের সূত্রে যেটা করেছিলাম, অপর একটি আধানের উপরে ক্রিয়ারত বল, সেটা হলো F = Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানেও দেখো অপর একটি আধানের উপরেই ক্রিয়াশীল বল, কিন্তু এখানে পরীক্ষক বা টেস্ট আধানটি সর্বদাই হবে +1, অর্থাৎ একক ধনাত্মক আধান। একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ কত, সেটাই হলো প্রাবল্য। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যেহেতু বল, এটা একটা ভেক্টর রাশি, এবং এই বলের পরিমাণটাও দেখো কুলম্বের সূত্র থেকে সহজেই নির্ণয় করা যায়। কুলম্বের সূত্রে আমরা কি পেয়েছিলাম, ধরো সিজিএস পদ্ধতি আমরা যদি ব্যবহার করি, সেটা দেখো আমরা পেয়েছিলাম Q1 Q2 বাই KR², যদি অপর কোনো মাধ্যম নেওয়া হয়, বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1, K = 1। এবার দেখো এই সমীকরণের ক্ষেত্রে আমরা প্রাবল্যটাকে নির্ণয় করব। লক্ষ্য করে দেখো, এখানে প্রথমে আমরা F লিখলাম এবং আমরা এই দুটি আধানকে এখানে বিবেচনার মধ্যে নিলাম। নেওয়ার ফলে দেখো একটা আধান +Q, অপর আধানটা 1 এবং KR² নেওয়া। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটা আমরা কি পেলাম, Q/KR²। লক্ষ্য করে দেখো, কুলম্বের সূত্রে Q1 Q2 বাই KR² নেওয়া হয়েছিল, এখানেও তাই নেওয়া হয়েছে Q × 1/r²। কারণ আমরা জানি প্রাবল্য নির্ণয় করতে হলে যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব, সেই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানের অস্তিত্ব আছে, আমরা এই রকম মনে করব। অর্থাৎ সকল ক্ষেত্রে প্রাবল্য আমরা যে বিন্দুতে নির্ণয় করতে যাব, সেই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান আছে, এইটা আমরা বিবেচনায় নেব, এবং তার ফলে ওই বিন্দুতে একক আধানটির উপরে যে বল সৃষ্টি হবে, সেই বলটিকেই বলা হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই বিন্দুতে, বা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তাহলে এখানে Q/KR² পাওয়া গেল। এই রাশিটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এই জায়গাতে F এর পরিবর্তে লেখা হয় E। তাহলে E = আমরা পেলাম Q/KR²। আর SI সিস্টেম যদি আমরা এখানে ব্যবহার করি, এটা সিজিএস পদ্ধতি, আর SI পদ্ধতি আমরা যদি ব্যবহার করি, তাহলে E = 1/4πε0 Q/KR²। ঠিক আছে, তাহলে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বোঝাচ্ছে Q/R² ফর্মুলা, অর্থাৎ যে আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই আধানটা R² দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে E = Q/R², আর SI পদ্ধতিতে হবে E = 1/4πε0 Q/KR²। ঠিক আছে, এই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে এখানে কি বোঝাচ্ছে, এবং প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে, সেটা আমরা এখান থেকে দেখালাম। একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, যে তড়িৎ ক্ষেত্রে যে বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করব, সেখানে কখনোই -1 এইটা ব্যবহার করা হয় না, সবসময় +1 বা একক ধনাত্মক আধানটিকেই ব্যবহার করতে হবে। কারণ আমরা বললাম যেটা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল যে বল, সেই বলটিকেই ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলা হয়। তাহলে আমরা এখন দেখব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের এককগুলো। দেখো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক হলো, সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হলো ডাইন/ESU, ডাইন/ESU। ঠিক আছে, অথবা আমরা লিখতে পারি ডাইন/স্ট্যাট কুলম। ঠিক আছে, ডাইন/স্ট্যাট কুলম, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক, এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হলো
দেখো নিউটন পার কুলম, নিউটন পার কুলম or ভোল্ট পার মিটার, নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। ভালো করে দেখে নাও, অঙ্ক করার সময় আমাদের এই এককগুলো লিখতে হবে। এরপরে দেখো সিজিএস এবং এসআই পদ্ধতির এককগুলির মধ্যে সম্পর্ক। দেখো 1 নিউটন পার কুলম, 1 নিউটন পার কুলম ইকুয়াল টু 1 নিউটন বাই 1 কুলম, 1 নিউটন বাই 1 কুলম। তাহলে 1 কুলম নিউটন মানে কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর 1 কুলম্ব মানে কি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসি। দেখো আমরা নিউটনটাকে সিজিএস পদ্ধতিতে ট্রান্সফার করে নিয়েছি, কুলম্বটাকে ইএসইউতে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে দেখো, তাহলে এখানে আমরা পেলাম 1 নিউটন পার কুলম্ব ইকুয়াল টু দেখো 1 বাই, দেখো এখানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে আমরা ইকুয়েশনটা পেলাম ডাইন পার ইএসইউ, ডাইন পার ইএসইউ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। করে নিলে দেখা যাবে 1 ডাইন পার ইএসইউ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম। ঠিক আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম। তাহলে ডাইন পার ইএসইউ অর্থাৎ সিজিএস পদ্ধতিতে প্রাবল্যের একক এবং এসআই পদ্ধতিতে প্রাবল্যের একক, এই দুটো জিনিস আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক এখানে নির্ণয় করতে পারলাম। আরেকটা জিনিস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে নিউটন পার কুলম এবং ভোল্ট পার মিটার। আমরা দেখেছি যে সিজিএস বা এসআই পদ্ধতিতে প্রাবল্যের একক নিউটন পার কুলম এবং প্রাবল্যের একক নিউটন পার কুলম এবং ভোল্ট পার মিটার দুটোই। তাহলে এখানে কি করব, 1 নিউটন পার কুলম, 1 নিউটন পার কুলম ইকুয়াল টু, দেখো এখানে আমরা পাচ্ছি 1 নিউটন বাই 1 কুলম, 1 নিউটন বাই 1 কুলম। এবারে আমরা এখান থেকে দেখব দেখো ইকুয়াল টু 1 নিউটন মিটার বাই 1 কুলম মিটার, 1 নিউটন মিটার ইকুয়াল টু 1 কুলম্ব মিটার। ঠিক আছে, এখান থেকে আমরা এটা পেলাম। দেখো 1 নিউটন মিটার মানে হলো কত? 1 জুল। আর এখানে 1 কুলম্ব মিটার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে নিউটন পার কুলম্ব যেটা নেই সেটা জুল পার কুলম্ব মিটার এই আকারেও আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো। ঠিক আছে, আর জুল পার কুলম্ব মিটার যেটা হয় এটাই হলো ভোল্ট পার মিটার। তাহলে দেখা যাচ্ছে 1 নিউটন পার কুলম্ব ইকুয়াল টু 1 ভোল্ট পার মিটার, বা জুল পার কুলম্ব মিটার বা জুল পার কুলম্ব ইকুয়াল টু আমরা জানি ভোল্ট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব ভোল্ট পার মিটার। এই অংশটা হলো ভোল্ট, অতএব হলো ভোল্ট পার মিটার। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে 1 নিউটন পার কুলম্ব যা 1 ভোল্ট পার মিটার হলো ব্যাপারটা তাই। তাহলে এক্ষেত্রে একটা জিনিস আমাদের দেখা গেল, সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা পেলাম, তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বোঝাচ্ছে, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এককগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম, সিজিএস এবং এসআই পদ্ধতির একক এবং তাদের এককগুলির মধ্যে যে সম্পর্ক হয় সেই সম্পর্কগুলো আমরা এখান থেকে পাওয়া গেল। এরপরে আমরা দেখব তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে যে আমরা বল দেখেছিলাম কুলম্বের সূত্রতে, যে আমরা পেয়েছিলাম
যে এফ ইকুয়াল টু Q1 Q2/r², এবং সেই সঙ্গে আমরা এখন দেখছি প্রাবল্য ই। তাহলে ই এবং এফ এর মধ্যে সম্পর্ক দেখো, আমরা বলেছিলাম যে প্রাবল্য বলতে বোঝাচ্ছে একক আধানের উপরে ক্রিয়াশীল বল। তার মানে দেখো, একটি একক আধানের উপর বল, সমান হলো ই। কারণ আমরা জানি প্রাবল্য মানে কি, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, সেটাই হলো প্রাবল্য। তাহলে আমরা এটা এখানে লিখেছি এইভাবে, একটি একক আধানের উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ যেটা হবে সেটাই হবে প্রাবল্য ই। এখন দেখো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ আধান রাখা হলো, তাহলে কিউ আধানের উপরে ক্রিয়াশীল বলটা হবে কত, কিউ ই। কিউ আধানের উপরে ক্রিয়াশীল বলের পরিমাণটা হলো কিউ ই। এই বলটা আমরা লিখবো এইভাবে, এফ ইকুয়াল টু হলো কিউ ই। ঠিক আছে, তাহলে বল এবং প্রাবল্যের মধ্যে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম, এফ ইকুয়াল টু কিউ ই। আমরা এটাকে আরেকটা ভাবে দেখাবো, একবার দেখে নাও। একক আধানের উপরে ক্রিয়াশীল বল হলো প্রাবল্য ই, কিউ আধানের উপরে বল হলো কিউ ই। তাহলে বল এফ ইকুয়াল টু হলো কিউ ই। তাহলে বল ইকুয়াল টু আধান ইন্টু প্রাবল্য, বল সমান আধান ইন্টু প্রাবল্য। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটা তড়িৎ ক্ষেত্র দেখালাম, এই তড়িৎ ক্ষেত্রটাতে প্লাস কিউ আধান আছে। এখানে আমি একটা একক ধনাত্মক আধান ধরে নিলাম এবং এই দূরত্বটা হলো আর। ঠিক আছে, এখানে আমরা এটাকে একটা আধান ধরে নিচ্ছি, এটাকে ক্যাপিটাল কিউ আধান করে। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, ই সমান, দেখো লক্ষ্য করে, ই সমান এখানে হবে এসআই পদ্ধতি 1/4πε0 Q/r²। যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম নেওয়া হয়, তাহলে এই বিন্দুতে অর্থাৎ এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হলো এইটা। এখন এখানে +1 এর পরিবর্তে আমরা যদি এখানে একটা স্মল কিউ আধান রাখি, তাহলে ওই বিন্দুতে বলের পরিমাণ কত হবে, এফ ইকুয়াল টু হবে 1/4πε0 ইন্টু Q/r²। লক্ষ্য করো, এখন এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক দেখব। বল এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q/r² ইন্টু স্মল কিউ। তাহলে এই রাশিমালাটা, এইটা হলো প্রাবল্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই কিউ। ঠিক আছে, অতএব এফ ইকুয়াল টু হলো কিউ ই। একটু আগে যেটা দেখালাম, একক আধানের উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ হলো প্রাবল্য ই, কিউ আধানের উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ হলো কিউ ই। তাহলে এইটা হচ্ছে বল এবং প্রাবল্যের মধ্যে সম্পর্কটা এখানে দেখানো হলো, বল এবং প্রাবল্যের মধ্যে দেখানো হলো। অর্থাৎ আমরা এখানে কি পেলাম, তড়িৎ ক্ষেত্রে আধানের উপর বল, সমান কি পেলাম, প্রাবল্য ইন্টু আধান, প্রাবল্য গণিত আধান, এফ ইকুয়াল টু কিউ ই। ক্লিয়ার?
তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম, বল এবং প্রাবল্যের মধ্যে এখানে সম্পর্কটা আমরা এখানে দেখতে পেলাম। এরপরে আমরা দেখব প্রাবল্যের মাত্রা। দেখে নাও, তড়িৎ প্রাবল্যের মাত্রা। তড়িৎ প্রাবল্যের মাত্রা নির্ণয় করার সময় এই সমীকরণটাকে ব্যবহার করব, F সমান QE। তাহলে স্বাভাবিকভাবে E সমান হলো F/Q। ঠিক আছে, F হয়ে গেল। এরপরে আমরা এর মাত্রাগুলো এখানে বসাবো। দেখে নাও, F এর হলো ml (10⁻²) বাই Q ইকুয়াল টু হলো IT। I হলো তড়িৎ প্রবাহ, T হলো এটা। তাহলে এক্ষেত্রে পাওয়া গেল m l (10⁻³ I⁻⁻1)। এটা হলো তড়িৎ প্রাবল্যের মাত্রা। তাহলে এখানে তড়িৎ প্রাবল্যের যে মাত্রা সেটা হলো ml (10⁻³ I⁻⁻1)। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। ক্লিয়ার? চলো এরপরে আমরা কতগুলো বিষয় লক্ষ্য করব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের এখানে যেটা বিশেষভাবে লাগবে সেটা হলো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণগুলি ব্যবহার করে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ধারণা, অর্থাৎ একক আধানের উপরে একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বলের যে ধারণা, এই বলগুলি অর্থাৎ এই প্রাবল্যগুলির ভেক্টর যোগফল নির্ণয় করতে হবে। বিভিন্ন বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে এবং কোন দিকে ক্রিয়া করবে, প্রাবল্য আদৌ থাকবে কিনা সেটা আমাদের এখানে যাচাই করতে হবে। তাহলে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে অথবা নেই, থাকলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত এবং লব্ধি প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, এইগুলোই এই অধ্যায়ের বিশেষভাবে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে আরো কতগুলো বিষয় দেখে নেব। সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র সাধারণভাবে 4 প্রকারের হয়। সেটা হচ্ছে, প্রথম আমরা দেখব সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান সমান বল অনুভব করে তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান সমান বল অনুভব করে তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটিকে বলা হবে সুষম আকারের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, একটা গোলক ধরে নাও, একটা কাল্পনিকভাবে একটা গোলক কল্পনা করো এবং মনে করো গোলকের কেন্দ্রে একটি আধান আছে। তাহলে গোলকের কেন্দ্র থেকে গোলকের পৃষ্ঠতলের দূরত্ব হলো গোলকের ব্যাসার্ধ r। তাহলে গোলকের কেন্দ্র থেকে গোলকের পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারি যে ওই আধানটার জন্য গোলকের পৃষ্ঠতলের সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সমান হবে। অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে একটি গোলকের পৃষ্ঠতলের যে কোনো বিন্দুতে আমি নিয়ে যাই না কেন, সে সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে Q/r²। তাহলে গোলকের পৃষ্ঠতলে যে তড়িৎ ক্ষেত্রটি পাওয়া যাবে সেটা হলো সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, সকল বিন্দুতে যদি একই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাওয়া যায় তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটিকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র। দেখো, অসম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান ভিন্ন ভিন্ন বল অনুভব করতে থাকে তাহলে ওই তড়িৎ ক্ষেত্রটিকে বলা হবে একটি অসম তড়িৎ ক্ষেত্র। আরেকটা আমরা দেখব ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাহলে তাকে বলা হবে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র। আর নন ভেরিয়েবল অর্থাৎ অপরিবর্তনীয়, যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সময় নিরপেক্ষ, সময়ের ওপর নির্ভর করে না, বিভিন্ন সময়ে বিভিন্ন তড়িৎ প্রাবল্য পাওয়া যাচ্ছে এরকম নয়, তাহলে তাকে বলা হচ্ছে নন ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা 4 রকম পেলাম। একটা হলো সুষম তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রে সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান সমান হয়। অসম তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বিভিন্ন হয়। ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাকে বলা হচ্ছে ভেরিয়েবল বা পরিবর্তনশীল। আর নন ভেরিয়েবল হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি সময় নিরপেক্ষ, এটাকে বলা হচ্ছে, তখন আমরা তাকে বলবো
যে নন ভেরিয়েবল বা অপরিবর্তনীয় বা নিরপেক্ষ তড়িৎ ক্ষেত্র হিসেবে তাকে বলা যেতে পারে। তাহলে বিভিন্ন প্রকার তড়িৎ ক্ষেত্র আমরা এখান থেকে দেখতে পেলাম। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র কতদূর পর্যন্ত বিস্তৃত, তারপরে একক, মাত্রা, তাদের মধ্যে